আসসালামু আলাইকুম সবাইকে জেনন এইচএসসি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মনিরুল ইসলাম, পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনিয়ান বলবিদ্যার চ্যাপ্টারের ভার্সিটি ক এবং গুচ্ছ স্ট্যান্ডার্ড এই টাইপ ভিত্তিক কিছু ম্যাথ সমাধান করব, প্রবলেম সলভ করব। তো আমরা প্রথম যে টাইপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বল এবং বলের ঘাত। বল এবং বলের ঘাত। তো বল কি জিনিস এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে সবাই জানি যে বল এফ ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তার পরিবর্তনকে ডিপি ডিভাইডেড বাই ডিটি। ভরবেগের পরিবর্তনের হার, এটা হলো ভরবেগের পরিবর্তন, আর এটা হলো সময়, তাহলে ভরবেগের পরিবর্তনের হার এটা আমরা জানি। এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে আসবে ডিপি অর্থাৎ ভরবেগের পরিবর্তন এম ভি মানে শেষ ভরবেগ মাইনাস এম ইউ ডিভাইডেড বাই ডিটি। ওকে, এরপরে দেখো আমি ওপর থেকে যদি এমটাকে কমন নেই তাহলে আসে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডিটি। তো এই ডিটি এর জায়গায় আমরা চাইলে টিও ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে এই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা ইজ ইকুয়াল টু এ, তাহলে আসলে কত, তাহলে এটা সমান সমান কত, এটা হলো এ, তাহলে আসলে আমাদের সূত্র কত এম এ। এটার সাথে আমরা অ্যাজ ইউজুয়ালি পরিচিত, এফ ইজ ইকুয়াল টু এম এ। এখন কথা হচ্ছে আমরা যখন মনে রাখতে হবে যে আর তারপরে হচ্ছে বলের ঘাত। এখন বলের ঘাতটাকে জিনিস আমরা যদি এইখান থেকে দেখি, বলের ঘাতটা হলো ভরবেগের পরিবর্তন। তাইলে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম, এইটুকুই তো ভরবেগের পরিবর্তন। ওই যে ভরবেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ আমরা বলছিলাম, সেক্ষেত্রে এম ভি মাইনাস এম ইউ, তাহলে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা যদি দেখি এখান থেকে এম ভি মাইনাস এম ইউ ইজ ইকুয়াল টু, তাহলে এই ডিটি ওই পারে গুণে যাবে, তাহলে এফ ডিটি। তো আমরা এখানে ডেল টি ইউজ করতেছি, তাহলে এই যে ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু এফ ডেল টি, এটাই হলো বলের ঘাত। এটা কিন্তু বল না, এটা হলো নতুন একটা রাশি, যে রাশিটা আসলে ভরবেগের পরিবর্তনেরই অনুরূপ। তাহলে ভরবেগের পরিবর্তনই হচ্ছে বলের ঘাত। তাহলে আমি এখন বলতে পারি যে ভরবেগের পরিবর্তনটাকে আমি বলের ঘাত বলতে পারি, বা বলের ঘাতটাকে আমি ভরবেগের পরিবর্তনও বলতে পারি। এটা হলো ভরবেগের বলের ঘাত। ওকে, এখন দেখো আমরা এইখান থেকে এখানে মনে রাখতে হবে যে ভরবেগ অবশ্যই একটা ভেক্টর রাশি। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করব বা যখন ম্যাথ সলভ করব তখন অবশ্যই এইটা যাতে মাথায় থাকে যে ভরবেগ এটা একটা ভেক্টর রাশি। তাহলে তুমি যখন যোগ বিয়োগ করবা তখন ভেক্টর রাশি এই জিনিসটা যাতে মাথায় থাকে। আমরা অ্যাজ ইউজুয়ালি আলোচনা করবো হলো একমাত্রিক সংঘর্ষগুলা, অর্থাৎ সরলরেখার যে সংঘর্ষগুলো ঘটে সেগুলো নিয়েই আলোচনা হয় বেশিরভাগ। আমাদের এই বল এবং বলের ঘাত থেকে যে অঙ্কগুলো আছে সব এগুলা মানে সংঘর্ষের যে ম্যাথগুলো আছে সবগুলা একমাত্রিকই হয়। তো একমাত্রিক হলে একটা ধরো যে একটা বল এই দেওয়ালে এসে আঘাত আনছে, এটা একটা দেওয়াল, এই দেওয়ালে আঘাত করছে, তাহলে এটা আবার ব্যাক করবে। তো আমি যেটা আঘাত করছে সেইটাকে যদি নেগেটিভ দিক ধরি, যেটা ফিরে আসছে, তাহলে আঘাত করার দিকটাকে আমি পজিটিভ ধরতেছি, তাহলে তার বিপরীত দিকটা হবে কি, আঘাত করার দিকটাকে আমি নেগেটিভ ধরতেছি, তাহলে তার বিপরীত দিকটা হবে কি পজিটিভ। ওকে, তার মানে আমি যদি যে আঘাত করার যে বিপরীত দিক দিয়ে ঘুরে আসছে এটা যদি প্লাস ভি ধরি, তাহলে যখন প্রথমে আঘাত করছিল সেটাকে মাইনাস ইউ, তোমরা চাইলে এইটাকে মাইনাস ভি এটাকে মাইনাস ইউ প্লাস ইউ ধরতে পারো, এটা ডাজন্ট ম্যাটার। কিন্তু আমাদের অঙ্ক করতে সুবিধা হবে কি, আমরা ভি মানে শেষ বেগটা অর্থাৎ প্রথমে যেদিকে গেছে সেই ডিরেকশনটাকে মাইনাস ধরবো, আর আঘাত করার ফলে যেহেতু বিপরীত দিকে ফিরে আসছে এই ডিরেকশনটাকে পজিটিভ ধরবো। সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে একটু এডিট করি সেই ক্ষেত্রে আসে এমটা যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে কি আসে দেখো ভি মাইনাস মাইনাস ইউ, ভি মাইনাস মাইনাস ইউ, এই দেখো মাইনাস ইউ, ভি মাইনাস মাইনাস ইউ, তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, সমান সমান এফ ডেল টি। ওকে, এইভাবে আমরা করব। কখন এই কেসটা, কখন যদি বিপরীত দিক হয়, বিপরীত দিক হলে, দিক যদি পরস্পর বিপরীত হয় তাইলে আমরা এখানে প্লাস দিয়ে অঙ্ক করব। ঠিক সেম ভাবে এইখানেও তাই আমরা ধরো যে এই অঙ্কটা করতেছি, এই অঙ্ক, তো এই অঙ্কের ক্ষেত্রেও যদি ডিরেকশনটা উল্টা হয় বা এই অঙ্কের ক্ষেত্রেও যদি ডিরেকশনটা উল্টা হয়, মানে একদিক থেকে তুমি একটা বল দিয়ে আঘাত করতেছো বা একটা দেওয়ালে একটা বলকে আঘাত করছো, এরকম করে আঘাত করছো, বলটা এরকম করে ঘুরে আসছে, তার মানে প্রথম দিকটাকে যদি তুমি পজিটিভ ধরো পরেরটা নেগেটিভ, অথবা প্রথমটাকে যদি নেগেটিভ ধরো পরেরটা পজিটিভ। যদি এরকম হয় একে অপর যদি উল্টা দিকে ঘুরে আসে তখন সেখানে এই মাইনাসের জায়গায় প্লাস দিয়ে আমরা সকল অঙ্ক করব, এই কথাটা যেন মনে থাকে। এখন দেখো কিছু স্পেশাল কেস আছে, অর্থাৎ লিফটের কিছু কেস আছে। সেই লিফটের কেসগুলো হচ্ছে যদি
একটা লিফট উপরের দিকে ওঠে, কি ত্বরণে? এ ত্বরণে যদি একটা লিফট উপরের দিকে ওঠে, সেই ক্ষেত্রে যে লব্ধি যে জিটা পাবো বা নিট যে জিটা পাবো, জি প্রাইম ইজ ইকুয়াল, যদি উপরের দিকে ওঠে তাহলে জি অর্থাৎ 9.8 যেটা আমরা জানি সেটার সাথে লিফটের ত্বরণটা যোগ হবে। কখন? যখন উপরের দিকে উঠবে। ওকে, যদি লিফটটা নিচের দিকে নামে সেক্ষেত্রে জি প্রাইম কি হবে? জি মাইনাস এ, অর্থাৎ লিফটের ত্বরণটা ওই যে 9.8 যেটা আমরা ইউজ করবো এখান থেকে বিয়োগ হয়ে যাবে। কথা ক্লিয়ার? এই হলো ঘটনা। এখন আমরা এটাই বলছি এখানে লিফটের কেসে, এখানে এটা বলছে, আমরা যখন ম্যাথ করবো তখন আরো ক্লিয়ার হবো। এখন দেখি আমাদের প্রথম প্রবলেমটা কি আছে। প্রথম প্রবলেমটা হচ্ছে যে 0.5 কেজি ভরের একটি কণা এক্স অক্ষ বরাবর এক্স এক্স একটা সরণ, এই এক্স এর সরণের যে রাশিমালা এটাকে টি এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কি বলছে? 13.00 প্লাস 2.000 টি প্লাস 4.0022 টি স্কোয়ার মাইনাস 3.005 টি কিউব সমীকরণ অনুযায়ী চলছে, যেখানে এক্স এর একক মিটারে এবং টি এর একক সেকেন্ডে দেওয়া আছে। এখন 2 সেকেন্ড পরে কণার উপরে লব্ধি বল কত? তো আমরা একটু আগে শিখে আসলাম যে এফ ইজ ইকুয়াল এম এ। তাহলে আমি যদি লব্ধি বলটা নির্ণয় করতে চাই তাহলে আমাকে ত্বরণটা নির্ণয় করতে হবে। এখন ত্বরণটা নির্ণয় করবো। এখন আসো, এক্স হলো সরণ, কি দেওয়া আছে? এক্সটা হলো সরণ, সরণের বা কণার এক্স অক্ষ বরাবর যে সরণের রাশিমালা ওইটাই দেওয়া আছে। আমরা জানি যদি সরণকে একবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে যে জিনিস পাই সেটা হলো বেগ, আর এই বেগকে যদি আমরা একবার সরণের সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে যে জিনিসটা পাই সেটা হয় ত্বরণ। আলটিমেটলি এই যে এইটাকে আসলে দুইবার অন্তরীকরণ করলে, তাহলে দেখো প্রথমে আমরা সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করছি, সেটা পাইছি বেগ। এখন এই বেগকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে পাইছি ত্বরণ। তার মানে আমি বলতে পারি যে সরণকে যদি দুইবার অন্তরীকরণ করি অর্থাৎ ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, এটা সমান সমান হবে কি? ত্বরণ। অর্থাৎ সরণকে যদি আমরা দুইবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা ত্বরণের রাশিমালা পাই। তো এখানে দেখো সরণের রাশিমালা দেওয়া আছে, তাহলে এইটাকে যেহেতু আমরা ত্বরণ নির্ণয় করতে চাই তাহলে এটাকে দুইবার অন্তরীকরণ করবো, করলেই ত্বরণের রাশিমালা আসবে। সরণের রাশিমালা থেকে ত্বরণের রাশিমালা আসবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে আমরা নির্ণয় করে লিখি। এখন এখানে মনে রাখতে হবে, দেখো তোমাকে বিভ্রান্ত করার জন্য এখানে 13.00 প্লাস 2.00 টি প্লাস 4.002 টি স্কোয়ার, তারপর আরো মানে অতি ক্ষুদ্র কিছু দশমিক যোগ করে দিছে আর কি। তো ওইগুলা যদি আমরা বাদ দিয়ে ক্যালকুলেশন করি কোনো সমস্যা নেই, খুব বেশি কম বেশি হবে না মানে। কিন্তু তুমি যদি ওইটা দিয়ে করতে যাও তাহলে অনেক সমস্যা হবে। আর যারা প্রশ্নকর্তা সেটা জেনেই দিছে, আসলে ওইটাকে অ্যাভয়েড করে আমরা ম্যাথ করবো, তাছাড়া আমরা মিলাইতে পারবো না। তোমাকে ক্যালকুলেটর দিবে না, তো তুমি কেমনে দশমিকের অঙ্ক কেমনে করবা? তো সেই ক্ষেত্রে আমরা যে সমীকরণটা দেওয়া আছে সেটা হলো 13, আমি কিন্তু দশমিক অ্যাভয়েড করতেছি। দেখো 2 টি, দেখো 2.00 ছিল আমি ওটা দেই নাই, তারপরে কত 4.0022 ছিল ওইটা আমি না দিয়ে 4 টি স্কোয়ার মাইনাস 3.005 টি কিউব ছিল, কিন্তু আমি কি দিচ্ছি 3 টি কিউব। ওকে, এখন এবার এক্স কে যদি আমরা একবার অন্তরীকরণ করি সময়ের সাপেক্ষে তাহলে কি আসতেছে? দেখো এটার জন্য 0 আর এটার জন্য 2 আর এটার জন্য প্লাস 4 দুগুণ 8 টি স্কোয়ার টি মাইনাস 3 3 9 টি স্কোয়ার। ওকে, অন্তরীকরণ তোমরা শিখছো, গণিতে শিখছো, তো সেই ক্ষেত্রে এটা পেলাম আমরা বেগ। এটাকে আরো একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে আরো একবার অন্তরীকরণ করলাম ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার। তাহলে এটা কি আসবে? দেখো 2 কে অন্তরীকরণ করলে 0, এটা লিখলাম না। 8 টি কে অন্তরীকরণ করলে আসবে 8 আর 9 টি স্কোয়ার, তাহলে 9 দুগুণ 18 টি। ওকে, এটা আসলে এইটাই কি? এটাই হলো সেই ত্বরণে, যে এইটাই হলো কি ত্বরণে যে দুইবার সরণকে দুইবার অন্তরীকরণ করতে পারছি, এটা হলো ত্বরণের রাশিমালা। এখন আমাকে কয় সেকেন্ড পরে ত্বরণ নির্ণয় করবো? 2 সেকেন্ড পরে ত্বরণ নির্ণয় করবো। সেক্ষেত্রে বললাম যে A2 মানে 2 সেকেন্ড পরে যদি ত্বরণ, সেক্ষেত্রে 8 মাইনাস 2 যদি বসে 18 দুগুণ 36, এটা ক্যালকুলেশন করলে তাহলে বাদ দিলে কত আসবে? মাইনাস 28 36 তাহলে মাইনাস 28, এটা আসলে ত্বরণ। ওকে, আমাকে তো ত্বরণ নির্ণয় করতে বলে নাই, আমাকে বলছে বল নির্ণয় করতে। তাহলে বল সমান সমান এফ সমান সমান কি? এম এ। এম এর মান দেখো দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 0.5 কেজি। ওকে, গুণন হচ্ছে মাইনাস 28, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে কত? মাইনাস 14 নিউটন। এখন কথা হচ্ছে যে মাইনাস 14 এটাই দেখো অ্যান্সার আছে, মাইনাস 14 নিউটন। এখন কথা হলো তাহলে দশমিক যে বাদ দিলাম, এইটাই তো বললাম তোমাকে বিভ্রান্ত করার জন্য ওগুলো দিছে, ওগুলো দিলেই বরং মিলবে না অঙ্ক। তো এটা হলো মাইনাস 14 নিউটন। আনসার কত? 6 নম্বর, অর্থাৎ মাইনাস 14 নিউটন। ওকে, এখান থেকে আমরা দেখলাম যে সরণের রাশিমালাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে পাই বেগ, দুইবার অন্তরীকরণ করলে যেটা পাই সেটা হয় ত্বরণ। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে বলছে যে সমান্তরাল সমবায়ে যুক্ত তামার তারের 4টি তামার তারের সাহায্যে, কয়টা? 4টি তামার তারের সাহায্যে 6 কেজি ভরের
একটি বস্তুকে খাড়া উপরের দিকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার সমবেগে টানা হলে প্রতিটি তারে কত নিউটন টান পড়বে। এখন কথা হলো যে একটা বস্তুকে তুমি উপরের দিকে টানতেছো বেগটাকে সমবেগে, সমবেগ হলে সেখানে কিন্তু ত্বরণ নাই, আর ত্বরণ যদি না থাকে সেখানে কোনো বাহ্যিক কোনো বল নাই। তাহলে তুমি যে তুলতেছো একটা বস্তুকে যখন উপরের দিকে তুলতেছো বাহ্যিক কোনো বল নাই, তাহলে যা আছে শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, অর্থাৎ এমজি, এই বলটা নিচের দিকে কাজ করতেছে। এখন এটাকে যদি তুমি উপরের দিকে তুলো তাহলে এই এমজি পরিমাণে বল দেওয়া লাগবে। ওকে, তাহলে আমরা দেখবো যে এমজি পরিমাণ, তাহলে তুমি যেহেতু ত্বরণ নাই, আমি কি বলছি যে এখানে কোনো ত্বরণ নেই, তাহলে এই দিকে যদি তুমি ত্বরণ না থাকলে বল শূন্য হইতে হবে, তাহলে এই দিকে আছে এমজি, ওপরেও যদি তুমি এমজি পরিমাণ বল দাও তাহলে দুইটার লব্ধি কত হবে? শূন্য হবে। দুইটার লব্ধি এফ প্রাইম কত হবে? শূন্য হবে। ওকে, তাহলে তোমাকে বল দিতে হবে কত? এমজি, অর্থাৎ ওজনের সমপরিমাণ বল দিতে হবে। তাহলে লব্ধি বল শূন্য হবে, কোনো ত্বরণ থাকবে না, সমবেগে উঠবে। তাহলে সমবেগে ওঠার জন্য লব্ধি বল কি হইতে হবে? শূন্য হইতে হবে। তাহলে লব্ধি বল যদি শূন্য হইতে হয় এক্ষেত্রে, তাহলে আমাকে কতটুকু বল দিতে হবে? এমজি পরিমাণ বল দিতে হবে। তাহলে এমজি পরিমাণ বল দিলে আমরা দেখবো এখন যে কত নিউটন টান পড়ে। তাহলে এমজি, তাহলে বল টোটাল কত দিতে হবে? এমজি পরিমাণ বল দিতে হবে। এখন আমার কথা হলো এটা তো 4টা তার দিয়ে তুমি উপরের দিকে তুলতেছো, তাহলে এই 4টা তারে এমজি পরিমাণ, 4টা তার মিলায় এমজি পরিমাণ বল অনুভূত হবে। তাহলে একটা তারে কতটুকু হবে? একটা তারে হবে এখানে 4 দ্বারা ভাগ। আমরা একবারে করে ফেলি। তাহলে এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে 6। আর জি এর মান দেখো, জি এর মান এখানে আমরা 10 ধরে নিয়ে অঙ্ক করবো। 10, জি এর মান 10 আর ডিভাইডেড বাই 4, তাহলে 6 10 60 ডিভাইডেড বাই 4। 60কে যদি আমরা 60কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? তাহলে হচ্ছে 14, 4 14 56, 4 14 56, তার মানে 14 পয়েন্ট সামথিং হবে। হ্যাঁ, এখানে কত আসবে? 14 পয়েন্ট সামথিং আসবে আর কি। তো আনসার এটা করলে 14 পয়েন্ট, তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তার মানে তোমাকে এইভাবেই অ্যান্সার করতে হবে। তাহলে 14 পয়েন্ট, দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 14, তারপরে হচ্ছে 4 4 7, হ্যাঁ, তাহলে 14.7, হ্যাঁ 14.7 এরকমই অ্যান্সার হবে। তাহলে আনসার কত? আনসার হচ্ছে গ। আনসার কত? গ। ওকে, এরপরে বলতেছে দেখো একজন ফুটবলার 0.4 কেজি ভরের 0.4 কেজি ভরের এবং 12 মিটার/সেকেন্ড বেগে আগত একটি ফুটবলকে কিক মারায়। কিক মারার ফলে সেটা বিপরীত দিকে 5 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। কিক মারার সময়কাল ছিল 0.2 সেকেন্ড হলে আর কি ফুটবল কর্তৃক বলটির ওপর প্রযুক্ত বল কত? এখন দেখো আমরা জানি প্রযুক্ত বলের সূত্র, আমরা প্রথমে যেটা শিখলাম সেটা হলো এফ সমান সমান ওই যে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনটা কি ছিল? এমভি মাইনাস এমইউ, এমভি মাইনাস এম ইউ এটা ছিল, আর ডিভাইডেড বাই ছিল কি টি। এখন কথা এরপর থেকে, এখন কথা হলো এরপর থেকে আমরা প্রত্যেকটা অঙ্ক এই এমটাকে কমন নিয়ে এই সূত্রটা দিয়ে করব। দেখো এখন বলছে দেখো কিক মারার ফলে সেটি বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে থেকে কথাটা উল্লেখ আছে, তার মানে বলটা যদি এই দিকে যায় কিক মারার ফলে এই দিকে আসে, আর এরকম যদি হয় তাহলে মধ্যবর্তী চিহ্ন কি হবে? প্লাস হবে, কারণ ডিরেকশন একটা আরেকটা উল্টা। এই ডিভাইডেড বাই টি, তাহলে আমরা এটা যদি অঙ্ক করি সেক্ষেত্রে দেখো ভর হচ্ছে কত? 0.4 গুণ হচ্ছে ভি, ভি মানে শেষ বেগ, শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগে ঘুরে আসছে, আর আধ বেগ হচ্ছে 12 ডিভাইডেড বাই টি। টিটা কত? টিটা বলছে 0.02 সেকেন্ড। আমরা যদি এটাকে কাটাকাটি করি দেখো এই যে দশমিক আছে নিচে, এটাকে যদি আমরা কাটতে চাই তাহলে ওপরে এই একটা 1 নিব, 1 নেওয়ার পরে দেখো কয় ঘর দশমিক টানতে চাই আমরা? দেখো এখান থেকে এখানে আনবো, এখান থেকে এখানে আনবো, তাহলে 2 ঘর দশমিক যদি সামনে নেই, এখানে যদি দশমিক নেই তাহলে আলটিমেটলি এটা আসবে কত? 2। তাহলে 2 ঘর আগে নিছি না, তাহলে এখানে 2টা শূন্য দিতে হবে। ওকে, এরপরে এই 2 দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে 0.2 হবে এখানে। ওকে, তাহলে আমরা আলটিমেটলি ওপরে কত পাইলাম? 0.2 গুণন 12 আর 5 17 গুণন 100। তাহলে এটাকে দেখো এই 0.2 দ্বারা যদি 100কে তুমি গুণ করো তাহলে আসবে কত? 20 গুণন 17, 20, তাহলে 17 দুগুণ 34, 34 শূন্য অর্থাৎ 340। আনসার কত? আনসার হচ্ছে ক। ওকে, এরপরে দেখো বলছে থেমে থাকা একটি গাড়িকে একটি ট্রাক এসে সজোরে আঘাত করলে গাড়ির আরোহীর মাথা পিছনের দিকে হেলে পড়ে। কোন দিক থেকে আঘাত করছে? সামনের দিক থেকে না পিছনের দিক থেকে না পাশ থেকে নাকি ওপর থেকে না নিচ থেকে? এটা তোমাকে নির্ণয় করতে হচ্ছে। আচ্ছা, নিউটনের প্রথম সূত্র আসলে জড়তার সংজ্ঞা প্রদান করে। ধরো এটা একটা গাড়ি, এই গাড়ির উপর একজন ব্যক্তি দাঁড়ায় আছে বা বসে রয়েছে, যেটাই থাকুক না কেন। এখন যদি এই গাড়িটার সামনে স্থির অবস্থা থেকে সামনের দিকে গতিশীল হয়
তাহলে তোমার স্থিতি জড়তার কারণে তুমি তো স্থির থাকতে চাইবা, এই জন্য তুমি পিছনের দিকে হেলে যাবা। আর যদি পিছনের দিকে গাড়িটা যায় তাহলে তুমি তো স্থির থাকবা, তাহলে তুমি কি সামনের দিকে হেলে পড়বা। এখন কথা হলো এই ব্যক্তিটা কোন দিকে হেলে পড়ছিল, দেখো পিছনের দিকে, গাড়িটা পিছন দিকে হেলে পড়ে, তাহলে গাড়িটা গতিশীল হয়েছে সামনের দিকে। তার মানে বস্তুটা সামনের দিকে কখন গতিশীল হবে, যদি পিছন থেকে এসে আঘাত করে, তাই না? তাহলে দেখো এই ট্রাকটা কোথায় থেকে, পিছন দিক থেকে এসে আঘাত করছে, তাহলে আনসার হবে কত, পিছন থেকে আঘাত করছে। ওকে, এরপরে বলতেছে ঘাতের একক কিসের অনুরূপ, কিসের এককের অনুরূপ। আচ্ছা, তাহলে দেখো আমরা একটু আগে যে পড়লাম, আসলে ঘাতটা কি ছিল, ঘাতটা ছিল ভর বেগেরই পরিবর্তন। এই যে এফ ডেল টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, এটা ছিল। দেখো যদি আমাদের এম ভি ইউ এগুলো আদিবেগ শেষ বেগ ভর যদি দেওয়া থাকে, তাহলে আমরা বলের ঘাতটাকে কিভাবে নির্ণয় করব, এই যে ভর বেগের পরিবর্তন নির্ণয় হবে, এটাই আসলে বলের ঘাত। বা ভর বেগের পরিবর্তনও যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা এটা নির্ণয় করবো। এখন ধরো যে এম দেওয়া নাই, ভি আদি বেগ শেষ বেগ এগুলো কিছু দেওয়া নাই, তোমার দিচ্ছে কি বল আর সময় দিচ্ছে, তাহলে তুমি বলের ঘাত কিভাবে নির্ণয় করবা, তোমাকে ওই বলকে ওই ক্রিয়াকাল অর্থাৎ সময় দ্বারা গুণ করে দিলে আমরা বলের ঘাত পাবো। এখন এখানে দেখো, তার মানে এই যে এটাই হলো বলের ঘাত, এটা কিসের অনুরূপ দেখো তো, এটা হলো ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা বলতে পারি না যে ঘাত, বলের ঘাত আসলে ভরবেগের অনুরূপ, বলের ঘাতের একক ভরবেগের অনুরূপ। তাহলে আনসার কত হবে, ভরবেগ, আনসার কত হবে ভরবেগ। ওকে, এরপরে বলতেছে দেখো যে 30 কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 36 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে। 1 মিনিটে বেগ বৃদ্ধি পাবে 36 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা জানি F ইজ ইকুয়াল টু, তাহলে আমাকে নির্ণয় করতে বলছে কি বল কতটুকু হবে, F ইজ ইকুয়াল টু এম এ। এখন আমরা সবাই জানি এটা আসলে কি, এটা হচ্ছে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ ডিভি ডিভাইডেড বাই ডিটি। এই যে বেগের পরিবর্তনের হার, এটা আসলে এ, তাহলে আমরা যদি এখানে লিখি এম, এটা হলো ডিভি ডিভাইডেড বাই ডিটি। ওকে, আমরা এটা লিখলাম। এখন মানটা বসায় দিই, দেখো ভর কত 30 কেজি। ওকে, বেগের পরিবর্তন হয়েছে কত 36 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো 36 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসার উপায় হচ্ছে যে মানটা থাকবে সেই মানটাকে 3.6 দ্বারা ভাগ করে দিবা। তাহলে 3.6 দ্বারা যদি এটাকে কাটি তাহলে আসবে 10, তাহলেই হয়ে যাবে কিসে, মিটার পার সেকেন্ডে। ওকে, তাহলে ডিভি এর মান আমরা কি পাইলাম, পরিবর্তনটা 10 মিটার পার সেকেন্ড। আর দেখো সময় কতটুকু সময় লাগছে, 1 মিনিট। 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এটা দ্বারা যদি এটাকে কাটে তাহলে এটা হবে 2, এটা দ্বারা এটাকে কাটলে হবে কত 5, তাহলে হবে কত আনসার, আনসার হচ্ছে 5 নিউটন। ওকে, তাহলে এটার একক আনসার হচ্ছে ক নাম্বার, অর্থাৎ 5 নিউটন। ওকে, এরপরে বলতেছে দেখো বলছে বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান হবে। আর কি বলবো, মাত্রই তো আনসার করলাম আমরা যে বলের ঘাত কিসের সমানুপাতিক হবে, রৈখিক ভরবেগের পরিবর্তন। ওই যে বলের ঘাত মুছে দিছি যে এফ ডেল টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ ভরবেগের পরিবর্তনও যে জিনিস, বলের ঘাতও সে একই জিনিস। তাহলে ভরবেগের পরিবর্তন এখন কৌণিক ভরবেগ না রৈখিক ভরবেগ, আমি তো বললামই যে একটা সরল রেখায় একমাত্রিক যে সংঘর্ষ সেগুলোর ক্ষেত্রে দিয়ে আমরা অঙ্ক করতেছি। তাইলে যে বলের যে ঘাতটা হবে ওটা হলো রৈখিক ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তাহলে বলের ঘাত কোন রাশিটির সাথে সাংখ্যিক মান সমান, রৈখিক ভরবেগের পরিবর্তন। ওকে, এরপরে বলতেছে বস্তুর ত্বরণ এবং ভরের মধ্যে সম্পর্ক কি। তাহলে বস্তুর ত্বরণ এবং ভরের মধ্যে সম্পর্ক কি আমরা একটু দেখি। ধরো যে বস্তুর ত্বরণ এবং ভর, তাহলে এম এ, এই যে এম আর এর ভিতরে সম্পর্ক কি, তাহলে এম আর এর ভিতরে সম্পর্ক নির্ণয় করতে গেলে এটা হবে কি ধ্রুবক। তাহলে ধ্রুবক যদি হয় এম এবং এর ভিতরে সম্পর্ক এ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম। এখন যদি এফ যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি এ সমানুপাতিক 1 ডিভাইডেড বাই এম, অথবা এম এর সাথে ব্যস্ত অনুপাতিক। তাহলে সম্পর্কটা কি পাইলাম, এ সমানুপাতিক 1 ডিভাইডেড বাই এম। তাহলে আনসার কত, আনসার হচ্ছে খ। এরপরে দেখো বস্তুর ত্বরণ এবং বলের মধ্যে সম্পর্ক কোনটি, বস্তুর ত্বরণ এবং বলের মধ্যে সম্পর্ক কোনটি। তাহলে ওই একই ঘটনা, এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু এম এ। এখন আমাকে বলছে বস্তুর ত্বরণ এবং বলের ভিতরে সম্পর্ক কি, তাহলে এম এখানে কি হবে, ধ্রুবক হবে। তাহলে যদি আমি এখানে লিখি এমটাকে তুলে দেই তাহলে এ সমানুপাতিক এফ সমানুপাতিক এ হবে, বা আমি উল্টা করেও লিখতে পারি এ সমানুপাতিক এফ হবে। কথা বুঝতে পারছো? তাহলে দেখি তো কোনটা আছে, এ সমানুপাতিক এফ। এ সমানুপাতিক মাইনাস এফ কেন হলো না,
কারণ দেখো তুমি বল যেদিকে প্রয়োগ করবা ত্বরণ সেই দিকেই হবে, তার মানে বল এবং ত্বরণের দিক সর্বদা একই দিকে, তাহলে তো মাইনাস হবে না। যদি বিপরীত দিকে হইতো তখন মাইনাস হতো। তার মানে সঠিক সম্পর্ক কোনটি? এ সমানুপাতিক এফ, এ সমানুপাতিক এফ অর্থাৎ গ। এরপরে দেখো এরপরে বলছে কোন বস্তুর উপর 15 নিউটন বল 3 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে কত সেকেন্ড বল? 3 সেকেন্ড 15 নিউটন বল কাজ করছে। এখন ভরবেগের পরিবর্তন বলছে, আমরা জানি ওই যে ভরবেগের পরিবর্তন মনে আছে আমি বলছিলাম যদি বল এবং সময় দেওয়া থাকে তাহলে এটা দিয়ে করলেই হবে। দেখো ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, তাহলে তোমাকে যদি এম ভি ইউ এগুলো যদি দেওয়া থাকে তাহলে ভরবেগের পরিবর্তন এখান দিয়ে এটা বসায় করবা। আর যদি বল দেওয়া থাকে সময় দেওয়া থাকে তাহলে তোমাকে এই দুটো বসাই নিতে হচ্ছে। তাহলে দেখো এফ এর মান কত দেওয়া আছে 15, আর সময়ের মান কত দেওয়া আছে 3 সেকেন্ড, তাহলে 3 15 45, এটাই কি ভরবেগের পরিবর্তন না? এটাই হলো সেই ভরবেগের পরিবর্তন। তাহলে কত 3 15 45, ঠিক আছে, এটাই হলো ভরবেগের পরিবর্তন অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ। ওকে, তাহলে আনসার কত? আনসার হচ্ছে 45 অর্থাৎ গ। ওকে, এরপরে দেখো বলতেছে যেখানে জি এর মান জি ইজ ইকুয়াল কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখানে একটি নির্দিষ্ট বস্তুর ওজন 22 নিউটন এবং জি যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তখন ওই বস্তুটার ওজন কত হবে, ভর কত হবে। ওকে, তাহলে প্রথম কেসটা বলছে বস্তুটার যেখানে জি এর মান হচ্ছে 10 সেখানে বস্তুটার ওজন হচ্ছে 22 নিউটন। তাহলে ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এম জি। এখন ওজনটা কত দেওয়া আছে দেখো 22 নিউটন দেওয়া আছে, আর এম এর মান আমাকে নির্ণয় করতে বলছে, আর জি এর মান দেওয়া আছে কত 10। তাহলে এম ইজ ইকুয়াল টু কত আসবে দেখো, আমি যদি এটাকে এটা দ্বারা কাটি তাহলে 2.2 হবে। তার মানে এম সমান সমান 2.2 কেজি। এখন দেখো বস্তুটার ভর এটা তো সব জায়গায় সেম, পৃথিবীতেও সেম যা থাকবে, মঙ্গল গ্রহেও তাই, চাঁদেও তাই, তার মানে ভরের কোনো পরিবর্তন হবে না। এখন বলছে যখন অভিকর্ষ ত্বরণের মান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার তখন বস্তুটার ওজন কত হবে। তাহলে তখন বস্তুটার ওজন যদি ডাব্লিউ প্রাইম হয় তাহলে ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়াল টু এম জি প্রাইম অর্থাৎ জি প্রাইম। এবার আর জি এর মান 10 না, জি এর মান কত এবার 5, আর এম এর মান কি থাকবে ওই একই থাকবে, এম এর মান সর্বক্ষেত্রে ওই একই থাকবে। জি এর মান কত, জি এর মান হচ্ছে এবার 5, তো এটাকে গুণ করলে কত আসে 2 10 11, এটা আসে 11। তাহলে ডাব্লিউ এর মান কত বেশি 11 নিউটন। তাহলে আনসার দেখি তো কোনটা, ডাব্লিউ এর মান 11 নিউটন, 22 11 এটা 11 1.1, আচ্ছা 11 2.2, তার মানে খ নাম্বার হবে আনসার। এরপরে দেখো বলছে যে 50 কেজি ওজন বিশিষ্ট একজন ব্যক্তি একই সমতলে এবং তলটা কেমন ঘর্ষণহীন তল, ওকে, সামনে অবস্থিত 100 কেজি ভরের একটি পাথরকে অন্য প্রান্তে দেওয়ার জন্য 50 নিউটন বল দিয়ে ধাক্কা দেয়। বস্তুটার ভর কত ছিল যাকে ধাক্কা দিয়েছে, সেটা ছিল 100 কেজি এবং ধাক্কা দিছে কত বলে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দেয়। এখন বলছে 10 সেকেন্ড পরে পাথরটি সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য। এখন দেখো তাহলে 10 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে সেটা আমরা নির্ণয় করবো। আচ্ছা সেটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে বস্তুটার ত্বরণ কত হবে সেটা নির্ণয় করি। দেখো প্রথম বস্তুটার ভর দেওয়া আছে 50 কেজি, এটা আমার কোনো কাজই নাই, আসলে প্রথম বস্তুটা কত বল প্রয়োগ করছে সেটা ডাইরেক্ট দেওয়া আছে 50 নিউটন। তাহলে আমরা জানি এফ ইজ ইকুয়াল এম এ। এখন এই বলটা প্রয়োগ করা হয়েছে কার উপরে, 100 কেজি ভরের উপরে। তাহলে বল কতটুকু প্রয়োগ করা হয়েছে 50 নিউটন, কত কেজি ভরের উপরে 100 কেজি ভরের উপরে, তাহলে সেটা ত্বরণ কত হবে এ। তাহলে এ সমান সমান আসবে কত 1/2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন আমাকে বলছে যে 10 সেকেন্ড পরে পাথরটি সম্পর্কে কোন বাক্যটি সত্য, মানে বেগ কত হবে 10 সেকেন্ড পরে, এই আমরা পাইছি। তাহলে 10 সেকেন্ড পরে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে ইউ এর মান অবশ্যই 0 প্লাস এ এর মান কত হাফ গুণন টি, টি এর মান কত বলছে কত 10 সেকেন্ড পরে। ওকে, তাহলে আমরা যদি এটাকে কাটি তাহলে এটা হবে 5 আর 0 তাহলে তো 5, তাহলে ভি এর মান কত পেলাম 5 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ কত হবে 5 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরে বেগ কত হইলো 5 মিটার পার সেকেন্ড। এরপরে বলছে সবল নিউক্লিয় বলের পাল্লা কত। তো সবল নিউক্লিয় তোমাদের চার্টগুলো দেওয়া আছে, সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10 টু দি পাওয়ার -41 মিটার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সবল নিউক্লিয় বলের পাল্লা 10 টু দি পাওয়ার -41। আরো যে বলগুলো আছে ওই বলগুলোর পাল্লা কত এগুলো তোমরা বই থেকে পড়ে নিবে, আসে এগুলো আসে। এরপরে বলছে 5 কেজি ভরের একটি বস্তু 1.2 মিটার পার সেকেন্ড বেগে একটি দেওয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে
0.8 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের ঘাত কত নিউটন সেকেন্ড। আমরা তাহলে এটা নির্ণয় করি। বলের ঘাত মানে বলতেছে কি, বলের ঘাত মানে হলো এফ ডেল টি, এটাই হলো বলের ঘাত, সমান সমান কি ছিল, এম ভি মাইনাস এম ইউ। ওকে, এখন দেখি তো কি কি দেওয়া আছে। যদি ভর দেওয়া থাকে, শেষ বেগ, আদি বেগ যদি দেওয়া থাকে তাহলে এটা দিয়ে নির্ণয় করবো, বল আর সময় দেওয়া থাকলে এটা দিয়ে নির্ণয় করবো। কি কি দেওয়া আছে দেখি। শেষ বেগ, আদি বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাহলে আমাকে এইটার মাধ্যমে নির্ণয় করতে হবে, অর্থাৎ ভর বেগের পরিবর্তন হবে বলের ঘাত। তাহলে আমি যদি এমটাকে সুন্দর করে কমন নিই, সেক্ষেত্রে এম ইন্টু, এখন দেখো যে বলছিলাম, দেখো বিপরীত দিকে ফিরে আসলো, যদি বিপরীত দিকে কথাটা উল্লেখ থাকে তাহলে এই ভি আর ইউ এর মধ্যবর্তী চিহ্নটা কি ইউজ করতে হয়, প্লাস ইউজ করতে হয়। দেখো মাইনাস ছিল, এখন প্লাস ইউজ করছি। এম এর মান কত, এম এর মান হচ্ছে 5, আর ভি এর মান শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 0.8 প্লাস আদি বেগ কত 1.2। ওকে, তাহলে 0.8 1.2 যোগ করলে হয় 2, তাহলে 5 দুগুণ 10 নিউটন সেকেন্ড। বলের ঘাতের একক কত, নিউটন সেকেন্ড। এফ এর একক হচ্ছে নিউটন আর টি এর একক হচ্ছে সেকেন্ড, তাহলে নিউটন সেকেন্ড, তাহলে 10 নিউটন সেকেন্ড। আনসার কত, আনসার হচ্ছে ঘ। এরপরে দেখো, একটি কাঠের খণ্ডকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির উপর অনুভূমিক দিকে কার্যকর বল কত। ওকে, এটা হলো একটা কাঠের বক্স, এটাকে এই অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে কত নিউটন বল দ্বারা, 200 নিউটন বল দ্বারা। এখন বলছে এই অনুভূমিকের দিকে কতটুকু বল অনুভূত হবে বা কার্যকর বল কতটুকু হবে। তাহলে এই 200 নিউটন বলের একটা উপাংশ এই অনুভূমিক দিক বরাবর কাজ করবে। আমরা ছোটকালে শিখে আসছি যে বরাবর কোণ জানা থাকে, এটা যদি একটা বল হয়, আর যদি হয়, আর এটা আর এইটা, তো এটা যদি থিটা হয়, যে বরাবর কোণ জানা থাকে সেই বরাবর উপাংশ হয় আর cos থিটা, আর যে বরাবর কোণ জানা থাকে না, এটা যদি জানা নাই তাহলে আর সাইন থিটা। তো আমার আপাতত এটা দরকার নাই, আমার হচ্ছে শুধু এই অনুভূমিক বরাবর যে বরাবর থিটা জানা আছে সেই বরাবর আর cos থিটা। তাহলে এই 200 নিউটন বলের একটা উপাংশ এই বরাবর কাজ করবে, সেটা হবে কত, এটা যদি মনে মনে ওই যে আর তাহলে আর হলো কত, 200 cos 60 ডিগ্রি। তাহলে এখন দেখি cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে হাফ দ্বারা যদি 200 কে গুণ করো আনসার হবে কত, 100। তার মানে ক নাম্বার হবে আনসার 100। এরপর বলতেছে বস্তুর উপর ক্রিয়ারত মোট বল শূন্য হলে, তাহলে কোনো বস্তুর উপর ক্রিয়ারত কোনো বল নাই, বলের মান কত এবার, শূন্য। তাহলে এবারে কি ধরনের ঘটনা ঘটবে দেখো, তাহলে দেখি F ইজ ইকুয়াল টু এম এ। তাহলে ক্রিয়ারিত বল যদি শূন্য হয়, এম কখনো শূন্য হইতে পারে, এম কখনো শূন্য হয়, কোনো বস্তুর ভর শূন্য, এটা কোনো অস্তিত্ব আছে এই বস্তুটার, অস্তিত্ব নাই বলা যায়, সেক্ষেত্রে এম কিন্তু শূন্য হতে পারে না। তাইলে এই এফ যদি শূন্য হয়, কাকে শূন্য হইতে হবে, এম গুণন এটাকে শূন্য হইতে হবে, তাইলেই মিলবে। তার মানে এফ যদি শূন্য হয় বস্তুর ত্বরণ শূন্য হবে, ত্বরণ থাকবে না। এটা আমাদের মনে রাখতে হবে যে বস্তু বল প্রয়োগ করা হলেই শুধুমাত্র ত্বরণ প্রাপ্ত হয়। ঠিক আছে, তাহলে পরে কত, এফ ক্রিয়ারত বল যদি শূন্য হয়, মোট বল শূন্য হলে ত্বরণ কি হবে, শূন্য হবে, অর্থাৎ ক নাম্বার আনসার। এরপরে বলতেছে 1 নিউটন বল 2 কেজি ভরের উপর প্রয়োগ করা হলো, আবার 2 নিউটন বল 4 কেজি ভরের উপর প্রয়োগ করা হলো। প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণের অনুপাত কত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলছে। ত্বরণের অনুপাত কত হবে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে ধরলাম ত্বরণ A1, দ্বিতীয় ক্ষেত্রে ধরলাম ত্বরণ A2। তাহলে ত্বরণের সূত্র আমরা কি জানি, A সমান সমান F বাই M। ওই যে F সমান সমান M, ওইখান থেকে আসলে A সমান সমান F বাই M। তাহলে F বাই M যদি বসাও, F এর মান কত দেওয়া আছে প্রথম ক্ষেত্রে 1, আর ভরের মান M এর মান দেওয়া আছে 2। অনুরূপভাবে 2 এর 2 নম্বর বল দেওয়া আছে 2 আর ভর দেওয়া আছে 4, তাহলে এটাকে যদি কাটে এটাও হবে কত, হাফ। তাহলে হাফ বাই হাফ মানে 1:1, আনসার কত, 1:1, অর্থাৎ ক নাম্বার আনসার। এরপরে বলতেছে 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান 160 কেজি ভরের একটি বলকে তুমি ব্যাট দিয়ে আঘাত করলে বলটি 25 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল। সংঘর্ষের স্থায়িত্বকাল 10 মিলি সেকেন্ড হলে গড়ে তুমি কত নিউটন বল দ্বারা আঘাত করেছো। ওকে, ওই যে বলের সূত্র দেখো, বলের সূত্র আমরা প্রথমেই যেটা শিখছিলাম, এম ইন্টু, আমি বলছিলাম এম ভি মাইনাস এম ইউ, কিন্তু এখন আমি এমটাকে কমন নিয়ে ভি মাইনাস ইউ লিখতেছি। এখন দেখি তো বিপরীত দিকে বলছে কিনা। দেখো ব্যাট দ্বারা আঘাত করলে বলটি এত বেগে ফিরে গেল, আর ব্যাট দ্বারা যখন আঘাত করে তখন বিপরীত দিকে আসে, তার মানে এটা হবে কি, প্লাস হয়ে যাবে। বিপরীত দিক বললে এটাকে প্লাস ধরে নেবো, কারণ ভেক্টর আছে, একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ, আর সময় এটা হলো
সময়। আমরা মানগুলো যদি বসাই দিই, এম এর মান কত আছে দেখো, এম এর মান আছে 160 গ্রাম। এটাকে যদি আমরা কেজিতে রূপান্তর করি তাহলে হবে 0.160 ইন্টু ভি এর মান আছে হচ্ছে শেষ বেগ হচ্ছে 25, আর আদি বেগ হচ্ছে কত বেগে আঘাত করছিল 15, ওকে, ডিভাইডেড বাই টি। টি বলছে 10 মিলি সেকেন্ড, তাহলে 10 ইন্টু 10⁻³ ওকে। এখন দেখো উভয় ওপরে নিচে যদি আমি 1000 দ্বারা গুণ করি, এখানেও 1000 দ্বারা গুণ করলাম, অঙ্ক করার সুবিধা তো, যেহেতু ক্যালকুলেটর দিবে না তোমাদেরকে, এখানেও 1000 দ্বারা গুণ করলাম। দেখো 1000 দ্বারা এটা কাটাকাটি হয়ে যাবে, বুঝছো? আর 1000 দ্বারা যদি 160 কে গুণ করি তাহলে কত হবে 160 হবে। 1000 দ্বারা 160 কে গুণ করলে হবে 160। আর এইখানে কত দেখো 25 যোগ 15 অর্থাৎ 40, তাহলে এটা হলো 40। আর নিচে এখনো কিন্তু 10 আছে, তাহলে এটা দ্বারা যদি আমি এটাকে কাটি তাহলে হবে কত 4, তাহলে 4 ষোলং কত, 4 ষোলং 64 আর একটা শূন্য আছে, তাহলে 64 শূন্য অর্থাৎ 640 নিউটন। কয় নাম্বার অ্যান্সার? 5 নাম্বার হবে অ্যান্সার। এরপরে বলতেছে যে 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ কত বৃদ্ধি পাবে? 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। তাহলে বেগ কিন্তু বৃদ্ধি, কতটুকু বেগ বৃদ্ধি পাবে সেইটা দেওয়া আছে। আমাকে বলা হয়েছে বল কতটুকু প্রয়োগ করতে হবে। তাহলে আমরা জানি এফ ইকুয়াল এম এ, এম এ। এখন দেখো এফ সমান সমান এম, এটাকে কিভাবে লেখা যায়? বেগের পরিবর্তনের হার। এ সমান সমান একটু আগেও লিখে দিছিলাম ডিভি ডিভাইডেড বাই ডিটি। তাহলে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। এখন আমরা মান যদি বসাই, এটা হলো 60 কেজি গুণ ডিভি, ভি হলো কত বেগ কত দেওয়া আছে, বেগের পরিবর্তন দেওয়া আছে কত 10 মিটার পার সেকেন্ড, সময় কত দিচ্ছে 1 মিনিট, 1 মিনিট মানে 60 কাটা গেলে থাকে কত 10, তাহলে বল কত হচ্ছে 10 নিউটন। তাহলে আনসার কত? আনসার হলো ঘ। এরপরে বলছে বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর উপর ক্রিয়ারত বল কত হবে। ওকে, আমরা বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর উপর ক্রিয়ারত বল নির্ণয় করবো। দেখো এফ ইকুয়াল এম এ, আমি এখান থেকেই নির্ণয় করতে চাই, ঠিক আছে? তাইলে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, কেন্দ্রমুখী ত্বরণ এ সমান সমান ভি স্কোয়ার বাই আর, এটা মনে রাখতে হবে। তাহলে আমি যদি এ এর মানটা এখানে বসাই দেই তাহলে তো এটা আমি বলটা পেয়ে যাবো আর কি, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা কি পাইলাম সূত্রটা, এম ভি স্কোয়ার বাই আর। এটাকে আরো ডিভাইড করা যায়, তো আমাদের আপাতত এই পর্যন্তই সমাধান দেওয়া আছে। দেখো এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ গ নাম্বার হবে আনসার। এরপরও দেখো বলছে যে 10 কেজি ভরের একটি বস্তু 0.2 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে একটি খাড়া দেওয়ালে ধাক্কা দিয়ে 0.1 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেল। এখন বলের ঘাত কত, এটা তোমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে বলের ঘাতের সূত্র, বলের ঘাত, এটা বল না কিন্তু বলের ঘাত, আর বলের ঘাত বললে এফ ডেল টি, এটা লিখতে হবে। এখন এফ ডেল টি সমান সমান কি? ভরবেগের পরিবর্তন, এম ভি মাইনাস এম ইউ। তো আমি এখানে বলছিলাম যে এমটাকে যদি কমন নিয়ে লিখি তাহলে কি লেখা যায়? ভি মাইনাস ইউ। এখন দেখো তো দেওয়ালে ধাক্কা খেয়ে বিপরীত দিকে ফিরে, বিপরীত কথা বলা আছে, তাহলে এখানে কি হবে? প্লাস হবে ইউ এটা। এখন আমরা দেখি এম এর মান কত দেওয়া আছে 60, আর ভি এর মান কত বেগে ফিরে আসছে 0.1, আর আদি বেগটা কত ছিল 0.2। ওকে, তার মানে এটা যোগ করলে হবে 0.3, এটাকে গুণ করলে 318, হ্যাঁ, তাহলে কত 18 নিউটন সেকেন্ড, 18 নিউটন সেকেন্ড বলের ঘাত আর কি। এটা বল না, বলের ঘাত, এই জন্য নতুন এটা এককও আলাদা, নিউটন সেকেন্ড, কত 18 নিউটন সেকেন্ড, অর্থাৎ ঘ নাম্বার হবে আনসার। এরপরে দেখো নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? আমরা একটু দেখি। আমরা অ্যাজ ইউজুয়ালি যে উদাহরণটা দেই, দেখো এইটা একটা ভূমি, এই ভূমির ওপর যদি একটা বক্স রাখা হয় তাহলে এই বক্সটা এই ভূমির ওপরে একটা বল প্রয়োগ করবে। বলটা কত হবে? এম জি, তার ওজন সমপরিমাণ বল প্রয়োগ করবে। এখন এই ভূমিটাও তার উপরে সেম পরিমাণ বল প্রয়োগ করবে, কিন্তু ডিরেকশন কি হবে? উল্টা দিকে, এই দিকে। কত? এটা ওর মান কত? এম জি। দেখো তাহলে এটা হলো ক্রিয়া বল আর এটা হলো প্রতিক্রিয়া বল, ভূমি কর্তৃক প্রতিক্রিয়া বল। তাহলে বলো তো এই দুটোর মধ্যবর্তী কোণ কত হলো? 180। তাহলে আনসার কত? আনসার হলো গ, আনসার হচ্ছে গ।
এরপরে দেখো নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না। দেখো বলছে নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না। মনে রাখবা তোমাদের যখন সেকেন্ড পেপার পড়ানো হবে, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার থার্মোডাইনামিক্স, ওইখানে আলো তাপ নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। সেখানে দেখবা যে কার্নোর ইঞ্জিন দেখবা, অনেক কিছু দেখবা ওইখানে। তো ওইখানে দেখবা যে 10 জুল তাপ শক্তিকে তুমি সম্পূর্ণরূপে 10 জুল অন্য কোনো শক্তিতে রূপান্তর করতে পারবে না। কিছু পরিমাণ শক্তি তাপ শক্তি অপচয় হবে, মানে একটা থেকে আরেকটাতে রূপান্তরিত করতে গেলে কিছু পরিমাণ তাপ শক্তি রূপান্তরিত হবে বা অপচয় হবে। তার মানে আমরা বলতে পারি সম্পূর্ণ আলোক শক্তি তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তর করা যায় না। তার মানে ওটাই বলা হয়েছে নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত করা যায় না, তার মানে সেটা কি হবে, তাপ হবে। এটা তোমরা বিস্তারিত জানতে পারবা। এরপরে দেখো বলছে 10 কেজি ভরের একটি বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় 60 মিটার পার সেকেন্ড এবং এম ভরের একটি বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির ত্বরণ হয় 50 মিটার পার সেকেন্ড স্কয়ার, তবে এর ভর কত হবে। ওকে, আমরা তাহলে একটা কাজ করি। আমরা আগে যেটা আছে সেখান থেকে আমরা হলো এফ এর মানটা নির্ণয় করবো। প্রথম শর্তটা থেকে এফ এর মান নির্ণয় করবো। তাহলে দেখো বলা আছে 2F বল প্রয়োগ করা হয়েছে, ফলে ত্বরণ কত হয়েছে, 10 কেজি ভরের ত্বরণ হয়েছে কত, তাহলে এফ সমান সমান এম এ ছিল না, এম জি ছিল, এম জি বা এম এ ছিল, এম এ। তাহলে এখানে দেখো 2F সমান সমান এম, এম এর মানটা কত 10, এর মানটা কত 60। তাহলে এখান থেকে যদি এটা দ্বারা এটাকে কাটি তাহলে হবে কত 5 5 চক 30, অর্থাৎ এফ সমান সমান আসবে কত 300। এফ সমান সমান 300 নিউটন আমরা পাইছি। এখন পরবর্তীতে বলছে যে পরবর্তীতে এম ভরের একটা বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করার ফলে ত্বরণ হয়েছে কত, ত্বরণ হয়েছে 50। তাহলে এবার আবার লিখি আমরা এফ সমান সমান এম এ, এটা আমরা জানি। তাহলে এফ এর মান এবার কত, এফ 5F প্রযুক্ত করা হয়েছে, 5F। ওকে, এম এর মান কত, বড় হাতের এম, এটা আমাদের জানেন, এটা নির্ণয় করতে বলছে। কিন্তু ত্বরণ হয়েছে কত, ত্বরণ হয়েছে 50। এখন 5F মানে কত বলতো, এটা যদি 300 হয় তাহলে এখানে 5F সমান সমান 5 দ্বারা গুণ করলে 3 5 15, অর্থাৎ 1500 নিউটন। তাহলে এখানে যদি আমি 1500 নিউটন বসাই সমান সমান এম গুণন 50, এইটাকে যদি এটা দ্বারা কাটি তাহলে হবে কত 30 হবে। তাহলে এম সমান সমান কত পেলাম, এম সমান সমান 30 কেজি। তাহলে দেখি তো কোনটা আনসার হচ্ছে, ঘ, আনসার ঘ। এরপরে বলছে ঘাত বলের মাত্রা কি। আসলে দেখো পৃথিবীতে যত রকমের বল আছে সবগুলোরই মাত্রা বলের মাত্রার সমানই হবে। তাহলে আমরা বলের মাত্রা নির্ণয় করব, সেটাই হবে ঘাত বলের মাত্রা। বল মানেই বল, সেটা ঘাত হইতে পারে, তড়িৎচুম্বক বল হতে পারে, যে বলই বলুক না কেন মাত্রা একই হবে। তাহলে বল আমরা এই যে বেসিক যে সূত্রটা ছিল এফ ইকুয়াল এম এ, তাহলে এম এর একক কত কেজি, আমরা প্রথমে একক নির্ণয় করতেছি, আর ত্বরণের একক কত মিটার পার সেকেন্ড। এখন দেখি এই যে কেজি অর্থাৎ ভরের মাত্রা কত, বড় হাতের এম, এই যে মিটার অর্থাৎ দৈর্ঘ্য বা সরণ, এটার মাত্রা কত এল, আর সময়ের মাত্রা হচ্ছে টি পার 1, ও টি পার 2, এটা টি পার 2, তাহলে এখানেও টি পার 2। তাহলে আনসার কত আসলো, এম এল টি পার 2, এম এল টি পার 2, টি ইনভার্স 2, তার মানে খ নাম্বার হবে আনসার। এখন হ্যাঁ এই দেখো পরে আবার বলছে বলের মাত্রার সমীকরণ কত, এই একই কথা, এটাও ঘাত বল, পৃথিবীতে যত রকমের বল আছে সবগুলোর মাত্রা এটা হবে। এখন বলের মাত্রা, তাহলে বলের মাত্রা এটাই হবে, এটা কোনটা, খ নাম্বার আনসার হবে খ। এরপরে দেখো তড়িৎচুম্বক বলের ক্ষেত্রে বাহক কণা কোনটি, তড়িৎচুম্বক বলের ক্ষেত্রে বাহক কণা কোনটি। ওকে, আমাদের মহাবিশ্বে 4 রকমের বলকে আবিষ্কার করা হয়েছে, যদিও 2টাকে একীভূত করা হয়েছে অলরেডি। সেক্ষেত্রে 4 রকমের বলের ক্ষেত্রে 4 রকমের বলের জন্য বাহক কণা 4 রকমের। আমরা একটু এটা লিস্ট করে দিচ্ছি, এটা মনে রাখতে হবে, এটা এই মানে প্রশ্নটা আসে, একটা প্রশ্ন আসে। তাহলে আমাদের 1 নম্বর বল সেটা ধরলাম যে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। তো এইটার জন্য বাহক কণাকে গ্র্যাভিটন। ওকে, এরপরে 2 নাম্বার ধরলাম তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক বলের জন্য কোন কণাটা দায়ী, ফোটন। ওকে, এরপরে 3 নাম্বার সবল নিউক্লিয় বল, এটার জন্য কে দায়ী, কোন কণাটা দায়ী, এটার জন্য হলো বোসন নামটা কই থেকে আসছে জানো, ঢাকা ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের প্রফেসর সত্যেন বোস, ওনার নাম থেকে এটা আসছে। উনি
আসলে বড় মানের একজন সায়েন্টিস্ট ছিলেন, ওনার একটা থিওরি আছে বোস আইনস্টাইন থিওরি। তো ওনার নামের সম্মানার্থে এই বোসন কণাটা নাম রাখা হয়েছে। সবল নিউক্লিয় বল কোন কণার মিথস্ক্রিয়ার ফলে তৈরি হয়? বোসন কণা। আর 4 নাম্বার আছে দুর্বল নিউক্লিয় বল। এটাকে এটা কোন কণার জন্য দায়ী বা মিথস্ক্রিয়ার জন্য কোন কণা দায়ী? মেসন। ঠিক আছে, ওকে। তার মানে এখানে আমাকে বলছে কি তড়িৎচুম্বক বল, তাহলে তড়িৎচুম্বক বল কোন কণা দ্বারা, বাহক কণা কোনটি? ফোটন। তাহলে आंसर কত? आंसर হচ্ছে ক নাম্বার। এরপরে বলছে দেখো যে 100 কেজি ভরের একটি লিফট 1.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামছে। লিফটের মধ্যে দাঁড়ানো 60 কেজি ভরের একজন ব্যক্তি কত বল অনুভব করবে? ওকে, তাহলে দেখো এখন লিফটের ভর 100 কেজি না কত কেজি ওইটা দিয়ে তো আমার কোনো কাজ নাই। সেক্ষেত্রে আমাদের লিফটের ভিতরে যে আছে সে বল অনুভব করবে, তাহলে তার ভরটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা বলছিলাম যদি লিফট নিচের দিকে নামে তাহলে জি প্রাইম সমান সমান জি মাইনাস এ, অর্থাৎ এটা হলো লিফটের ত্বরণ। তাহলে দেখি তো, তাহলে জি কত? জি হলো 9.8 মাইনাস ওইটা কত ত্বরণে নামতেছে? 1.8 ত্বরণে নামতেছে। তাহলে জি প্রাইম সমান সমান পাবো 8। এখন আসি যে কত বল অনুভব করবে, তাহলে এফ সমান সমান এম এ জি প্রাইম এম জি প্রাইম। তাহলে এম এর মান কত দেওয়া আছে? দেখো লিফটের ভর আবার দিও না, এখানে হবে ব্যক্তির ভর অর্থাৎ 60 গুণন অভিকর্ষ ত্বরণ কত পেয়েছি? জি প্রাইম কত পেয়েছি? 8। তাহলে হলো 6 8 48 শূন্য, তার মানে 480 নিউটন। এফ সমান সমান কত পেলাম? 480 নিউটন। খ নাম্বার आंसर। এরপরে বলছে একটি বস্তুর 5 নিউটন বল বস্তুতে অর্থাৎ 5 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুটির ভর কত? এটা তো একদম পানি পান্তা অঙ্ক। তো সেই ক্ষেত্রে আমাকে কি নির্ণয় করতে বলছে? বস্তুটার ভর। তাহলে ভর সমান সমান এফ ডিভাইডেড বাই এ, ওই যে এফ সমান সমান এম এ। এফ এর মান কত দেওয়া আছে দেখো? এফ এর মান দেওয়া আছে 5 নিউটন ভাগ ত্বরণ দেওয়া আছে 3, এটা ভাগ করলে আসবে 2.667 এরকম কিছু একটা আসবে। হ্যাঁ, এরকম আসবে। তো এখন দেখো आंसर 2.66, এটা আছে কি গ্রাম। গ্রাম তো হবেই না, অসম্ভব, কেজিতে হইতে হবে। তাহলে দেখো কাছাকাছি आंसर 2.66 কেজি, 2.66 কেজি আর হচ্ছে 2 কেজি। হ্যাঁ, ও সরি, এটার आंसर হয় হলো 1.66, সরি, এটার आंसर হবে 1.66। তাহলে 1.66 দেখি তো, ভরের মান আমরা পেয়েছি 1.667, 1.667 একটাও নাই, তবে এর কাছাকাছি आंसर কত আছে? 2 কেজি। তার মানে आंसर হবে ঘ। দেখো অ্যাডমিশন টেস্টে তোমাদের যদি आंसर না মিলে, কাছাকাছি, যেটা অনেক সময় এই ট্রিক্সগুলো খাটানো হয়, প্রশ্নকর্তা যিনি তিনি এই ট্রিক্সগুলো খাটান, কাছাকাছি आंसर দিয়ে দেন। সেক্ষেত্রে যেটা বের করবা কাছাকাছি যে आंसरটা হবে সেটাই হবে आंसर। সেক্ষেত্রে কত? এটা 2 কেজি। ওকে, এরপরে বলছে দেখো 30 কেজি ভরের একটি স্থির বস্তু 2 মিনিটে বৃদ্ধি পেয়ে, মানে স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 36 কিলোমিটার পার আওয়ারে উন্নীত করার জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে? ওকে, তাহলে আমরা আবার করব বল প্রয়োগ করা। এই অঙ্কটা অনেকবার করলাম যে এফ ইজ ইকুয়াল এম এ। এখন এ এর পরিবর্তে কি লিখতে পারি? ডিভি ডিভাইডেড বাই ডিটি, ওই যে বেগের পরিবর্তন। তাহলে এম এর মান কত দেওয়া আছে দেখো? 30 গুণন ডিভি, বেগের পরিবর্তন কত? 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমি মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? 3.6। এটাকে দ্বারা কাটলে আসে কত? 10 মিটার পার সেকেন্ড। এটা আমরা অলরেডি করে ফেলছি। তাহলে 10, তাহলে ডিভি বেগের পরিবর্তন কত? 36 কিলোমিটার পার আওয়ার, যেটা মিটার পার সেকেন্ড টাইমে আসে কত? 10 ডিভাইডেড বাই টি। সময়টা কত বলছে? 2 মিনিটে, অর্থাৎ 60 গুণ 2, অর্থাৎ 2 মিনিট মানে 60 সেকেন্ড গুণন 2। তাহলে এটাকে যদি আমরা এটা কাটি তাহলে 30 দ্বারা কাটলে 2, তাহলে 2 গুণ 4, তাহলে 10 ভাগ 4, বা হচ্ছে এটাকে এটা দ্বারা কাটলে হবে 5, মানে 5 ভাগ 2, 5 ভাগ 2, এত নিউটন। তার মানে কত? 2.5 নিউটন। 5 ভাগ 2 মানে 2.5 নিউটন। তার মানে খ নাম্বার হবে आंसर। এরপরে বলছে যে একটি বস্তুর উপর 5 নিউটন বল ক্রিয়া করে, একটি বস্তুর উপর 5 নিউটন বল ক্রিয়া করে 10 সেকেন্ড ধরে। তাহলে একটি বস্তুর উপরে 5 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? ওকে, তাহলে ভরবেগের পরিবর্তন আমরা শিখে আসছি অলরেডি, যে ভরবেগের পরিবর্তন এইটাকে লিখি আমরা এফ ডেল টি ইজ ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ। এই যে ভরবেগের পরিবর্তন এইটা,
যদি ভর আর শেষ বেগ আদিবেগ দেওয়া থাকে তাহলে এখানে মানগুলো বসাই দেবো, ভর বেগের পরিবর্তন পাবো। যদি বল আবার সময় দেওয়া থাকে, এই দুইটা জিনিস দেওয়া থাকে, তাহলে আমরা এই পাশে বসাবো। তাহলে দেখি তো কি কি দেওয়া আছে, বল দেওয়া আছে আর সময় দেওয়া আছে। তাহলে বল দেওয়া আছে কত, বল দেওয়া ছিল 5 নিউটন আর সময় দেওয়া আছে 10 সেকেন্ড। এটাই হলো ভরবেগের পরিবর্তন, এই যে ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন কত আসলো, 5×10⁵। তাহলে 5×10⁵, দেখি তো 5×10⁵ কেজি, এককটা একটু ভুল আছে, ভরবেগের পরিবর্তন হবে 5×10⁵ কেজি মিটার পার সেকেন্ড, এখানে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে 50 কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ কয় নাম্বার আনসার, খ নাম্বার হবে আনসার। ওকে, ভরবেগের এসআই একক কেবলই আমরা বললাম যে ভরবেগের এসআই একক কত, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, দেখো ভরবেগ মানে পি, পি ইজ ইকুয়াল এম ভি। তাহলে দেখি তো এম এর মান হলো কেজি আর বেগের মান হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের একক। খ নাম্বার হবে আনসার, এক্ষেত্রেও খ নাম্বার আনসার। এরপরে বলছে 100 নিউটন বল 25 কেজি ভরের একটি বস্তুর উপর 5 সেকেন্ড ক্রিয়া করে, বেগের মান কত, এটা তোমাকে নির্ণয় করতে বলছে, বেগের মান কত। তাহলে দেখো 100 নিউটন বল 25 কেজি ভরের উপর 5 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, তাহলে বেগের মান কত হবে। তাহলে আমরা একটু দেখি যে 5 সেকেন্ড ধরে 100 নিউটন বল, তাহলে বস্তুটা ত্বরণ কত হয়েছে এটা আমরা নির্ণয় করবো। তাহলে এফ সমান সমান আমরা জানি এফ সমান সমান এম এ, তাহলে এফ এফ কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে, 100 নিউটন সমান সমান এম, এমটা হলো কত 25 গুণন এ, তাহলে 25 দ্বারা 100 কে কাটলে হবে 4, তাহলে এ এর মান কত পেলাম আমরা, 4 পাইছি, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বলছে কত বেগের মান কত হবে, তাহলে কত 5 সেকেন্ড ক্রিয়া করে, তাহলে বেগের মান 5 সেকেন্ড পরে বেগের মান ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি। ইউ এর মান যেহেতু স্থির অবস্থা তাহলে 0। দেখো এখানে কিন্তু স্থির অবস্থা বলে নাই, কিন্তু যেহেতু কিছুই বলে নাই তাহলে তোমাকে 0ই ধরে নিতে হবে। তাহলে 0 প্লাস এ, এ এর মান কত 4, টি এর মান কত 5, 5 সেকেন্ড পরে বলছে তাহলে 4×5 20 এত মিটার পার সেকেন্ড। তাহলে আনসার কত, 5 সেকেন্ড পরে বেগ কত হবে, 20 মিটার পার সেকেন্ড। এরপরে বলছে যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল এম এ অনুসারে এফ সমান সমান 0 হলে, এফ সমান সমান 0 হলে নিচের কোন ঘটনাটা সত্য এটা আমাকে বলতে হবে। হ্যাঁ, তো বলছে ক নাম্বার বলছে ভি হবে ধ্রুবক, অবশ্যই ভি ধ্রুবক হবে। দেখো এফ যদি 0 হয়, এফ যদি 0 হয় তাহলে এ কি হবে, এ 0 হবে। ওই যে এফ সমান সমান এম এ, তাহলে এফ 0 হলে এও 0 হবে, এও 0 হবে। তাহলে এ 0 মানে কি, ত্বরণ 0। এখন যদি ত্বরণ 0 হয়, ত্বরণ মানে আমরা জানি কি ভর বেগের পরিবর্তন, ত্বরণ মানে কি বেগের পরিবর্তনের হার। এখন বেগের কোনো পরিবর্তন, তাহলে ত্বরণ নাই মানে বেগের কোনো পরিবর্তনই হয় না, তাহলে বেগটা কি থাকবে, ধ্রুব থাকবে, কারণ ত্বরণ যেহেতু 0। বল 0 মানে ত্বরণ 0 আর ত্বরণ 0 মানে বেগ ধ্রুব, তাহলে বেগ কি ভিটা কি হবে, ধ্রুবক হবে। এরপরে বলছে তড়িৎ চুম্বকের বলের আপেক্ষিক সবলতা কত। তড়িৎ চুম্বক বলের আপেক্ষিক সবলতা হচ্ছে 10⁻39। এটা মুখস্থ করতে হবে, চারটা দেখে মুখস্থ করে নেবে, 10⁻39। ওকে, এরপরে বলছে 30 কেজি ভরের একটি বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 36 কিলোমিটার/আওয়ার বৃদ্ধি পাবে। তো এটা মনে হয় একটু আগেও করছি আমরা। আচ্ছা, তারপরেও দেখি, দেখো তাহলে এই যে এফ সমান সমান এম এ, তাহলে এম এ, এ মানে কি ডিভি ডিভাইডেড বাই ডিটি, ডিভি মানে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে এম এর মান কত দেওয়া আছে, 30 কেজি, বেগ কতটুকু বৃদ্ধি পাইছে, 36 কিলোমিটার/আওয়ার। আমরা বারবার নির্ণয় করে দেখছি 36 কিলোমিটার/আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি তাহলে আসলে 10 মিটার পার সেকেন্ড। আর ডিটি অর্থাৎ সময়টা কত, সময়টা হলো 1 মিনিট, অর্থাৎ তাহলে এটাকে এটা দ্বারা কাটলে হলো 2, এটাকে এটা দ্বারা কাটলে হবে 5, আনসার হবে কত, 5 নিউটন। আনসার কত, খ। এরপরে বলছে যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠন্ত একটি লিফটে একটি লোক দাঁড়ানোর ফলে ঊর্ধ্বমুখী বল কত অনুভব করলো, 1180 নিউটন হলে লোকটির ভর কত। ওকে, আচ্ছা বলো তো ঊর্ধ্বমুখী যখন একটা লিফট উপরের দিকে ওঠে তখন নিট ত্বরণটা কত হয়। নিট ত্বরণটা আমরা শিখছিলাম যে জি প্রাইম ইজ ইকুয়াল জি প্লাস এ, তাহলে আমরা সেই জিনিসটাকে নির্ণয় করি। দেখো জি এর মান 9.8 প্লাস এ এর মান কত 2, তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে আসবে কত 11.8। ওকে, 11.8 আসবে, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাকে বল দেওয়া আছে, তাহলে বল সমান সমান আমরা কি জানি, বল এফ সমান সমান এম
তাহলে জি প্রাইম। এখন তো আর জি নাই, যত উপরের দিকে উঠতেছে ত্বরণটা বেড়ে গেছে, তাহলে জি প্রাইম হয়ে গেছে। তাহলে আমাকে কি নির্ণয় করতে বলছে? ভর নির্ণয় করতে বলছে। আর এইটার মান কত? 1180। তাহলে এম এর মান নির্ণয় করতে বলছে, জি এর মান আমরা অলরেডি নির্ণয় করছি 11.8। এইটাকে যদি এটা দ্বারা কাটো তাহলে এটার অ্যান্সার আসবে হলো 100। তাহলে এম সমান সমান আসলে কত? 100। অর্থাৎ এম সমান সমান 1180 ভাগ 11.8, তাহলে ভাগ করলে পরে 100 আসে। তাহলে এত কেজি। তাহলে খ নাম্বার হবে আনসার। এরপরে দেখো বলছে যে সমান ভর বিশিষ্ট তিনটি খণ্ড এ বি সি। এ বি সি মাইন্ড ইট, এখানে বলে দিছে সমান ভর বিশিষ্ট, এই কথাটা মনে রাখতে হবে কারণ দরকার আছে এটা। তাহলে আমরা দেখি তিনটা বস্তু দিছে, ধরো একই সরলরেখায় এই তিনটা বস্তু একটা দড়ির সাথে বেঁধে টানাটানি করতেছি আমরা আর কি। আচ্ছা, এইখানে তুমি বল প্রয়োগ করে টানতেছো, ভাবলাম তুমি এখানে এফ বল প্রয়োগ করছো, ঠিক আছে, এফ বল প্রয়োগ করছো। এখন দেখো এই যে তিনটা বস্তু একই সিস্টেমের অন্তর্গত না, তাহলে তুমি যদি একটা গতিতে গতিশীল হও, ধরো যে ত্বরণ, এই সিস্টেমটা টানতেছো, কত ত্বরণে টানতেছো? এ ত্বরণে টানতেছো, তাহলে এইটারও ত্বরণ এ হবে, এটারও ত্বরণ এ হবে, এটারও ত্বরণ এ হবে, সবগুলো সেম হবে। তাহলে আমরা যদি লিখি যে এখন দেখো প্রত্যেক জায়গায় টান কিন্তু সেম হবে না। দেখো এইখানে যখন তুমি টানতেছো এই দড়িতে তিনটা ভরকে তুমি টানতেছো, তাহলে এইখানে টান বেশি হবে, তার সাথে এটা একটু কম হবে কারণ এর পিছনে কয়টা আছে? দুইটা ভর আছে। এখানে সবচেয়ে কম হবে কারণ এর পিছনে একটা বক্স আছে বা একটা ভর আছে। সেই ক্ষেত্রে প্রত্যেকটার ভর কত বলে দিছিলাম? যে সমান এম, এটা মনে রাখতে হবে, এটার সবগুলো হলো ভর সমান, এ বি সি সবগুলোর ভর সমান। তাহলে এখন আমি ত্বরণটা নির্ণয় করতে চাই, তাহলে এফ ইকুয়াল এম এ। এখন বলো তো এম কত? টোটাল সিস্টেমের ভরটা কত? এম প্লাস এম প্লাস এম, অর্থাৎ 3m গুণন এ। এখন এ, এই যে ত্বরণটা আমরা নির্ণয় করতেছি, ত্বরণ সমান সমান কি পাচ্ছি আমরা? তাহলে এফ ডিভাইডেড বাই 3m। এখন দেখি আমাকে কি বলছে যে বি এর উপর মোট বল কত হবে, অর্থাৎ এই যে এ বি সি, এই বি এর উপরে মোট বল এইখানে কত বল হবে সেটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এইখানে বলটা নির্ণয় করবো, তাহলে এই যে এফ বি, বি এর উপরে মোট বল হলো এফ বি। এখন বলো তো এফ বি সমান সমান এম এ। এখন বলো এমটা কত হবে? দেখো এই যে এইখানে যখন টান বলটা আমি নির্ণয় করবো, তাহলে এটার পিছনে কয়টা ভর আছে? দুইটা ভর আছে, এম আর এম আছে, তাহলে 2m আছে। তাহলে এফ ইকুয়াল এবার কত ভর কত হবে? 2m গুণন এ, এম এ, এটা হলো এম। এখন এটা কত? এফ বাই 3m। এই যে এটা কাটলাম, তাহলে 2f বাই 3, তাহলে আনসার কত? আনসার হচ্ছে 2f বাই 3। তাহলে বি বস্তুর উপর বা বি বক্সের উপর মোট বল কত হবে? 2f বাই 3। এরপরে দেখো কি বলছে। এরপরে বলছে নিচের কোনটি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য নয়? দেখো কথার ভিতরে প্যাচ দিচ্ছে একটু। তাহলে অসত্য নয় এই কথাটাকে আমরা যদি একটু সহজ ভাষায় বলি, কোনটা সত্য? তাহলে নিচের কোনটি সংরক্ষণশীল বলের জন্য সত্য? তাহলে কোনটা সত্য দেখি তো আমরা। সংরক্ষণশীল বলে শক্তির কোনো অপচয় ঘটে না, তাহলে এটা কিন্তু মিথ্যা। কৃতকাজ পুনরুদ্ধার করা অসম্ভব নয়। অসম্ভব নয় মানে কি সম্ভব? তাহলে কৃতকাজ পুনরুদ্ধার করা সম্ভব, অবশ্যই সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কৃতকাজ পুনরুদ্ধার করা সম্ভব। তার মানে খ নাম্বার হলো আনসার। বুঝতে হবে কিন্তু অসম্ভব নয় মানে কি সম্ভব, তার মানে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে সত্য কোনটা? কৃতকাজ পুনরুদ্ধার করা সম্ভব, তার মানে খ নাম্বার হচ্ছে আনসার। পরেরগুলো না দেখলেও হবে। এরপরে বলছে দেখো 850 কেজি ভরের একটি গাড়ি সমতরণে গতিশীল। গাড়ির ওপর ক্রিয়ারত লব্ধি বল নির্ণয় করতে কোন সূত্র প্রয়োগ করতে হবে? তাহলে সমতরণে, তাহলে ত্বরণ আছে কিন্তু আবার ভরও দেওয়া আছে, তাহলে ত্বরণের কথা বলা আছে, ভরের কথা বলা আছে, তাহলে এফ নির্ণয় করতে চাও তুমি, তাহলে কি লিখবা? এফ ইকুয়াল এম এ। তার মানে এই এফ ইকুয়াল এম এ প্রথমে যখন আমরা লিখে দিলাম, নিউটনের কত নম্বর সূত্র থেকে এটা পাইছিলাম আমরা? নিউটনের দ্বিতীয় সূত্র হইতে। তাহলে এই যে কোন সূত্র প্রয়োগ করতে হবে? নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ খ নাম্বার হবে আনসার। ওকে, এরপরে দেখো মহাকর্ষ বলের সাপেক্ষে দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক তীব্রতা কত? এটার আনসার হবে হচ্ছে 10 টু দি পাওয়ার 30। তাহলে মহাকর্ষ বলের সাপেক্ষে দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক তীব্রতা হচ্ছে 10 টু দি পাওয়ার 30। তোমাদের মুখস্থ করতে হবে, কারণ আমাদের যদি বলতো যে শুধু মহাকর্ষ বলের আপেক্ষিক তীব্রতা কত, তাহলে হয়তো 1, কিন্তু মহাকর্ষ বলের সাপেক্ষে তোমাকে দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক তীব্রতা চাইছে, তাহলে এটা হবে কত? 10 টু দি পাওয়ার 30। এটা মুখস্থ করতে হবে তোমাদেরকে।
এরপরে দেখো বলছে 30 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর ওপর আর কি 250 নিউটন বল প্রয়োগ করা 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছে, এতে বস্তুটির ভরবেগের পরিবর্তন হবে। আমরা ভরবেগের পরিবর্তন অনেক কয়বার শিখলাম, তো ভরবেগের পরিবর্তন হলো বলের ঘাত। বলের ঘাত এফ সমান সমান কি ছিল, সরি বলের ঘাত সমান সমান কি ছিল, এফ ডেল টি। এটা সমান সমান ছিল কি, ভরবেগের পরিবর্তন, এম ভি মাইনাস এম ইউ। তাহলে আমাকে এটা নির্ণয় করতে বলছে, তাহলে এফ দেওয়া আছে, ডেল টি দেওয়া আছে, তাহলে এত কিছু করার দরকার নেই। এফ আর ডেল টি গুণ করে দিলে কি পাবো আমরা, ভরবেগের পরিবর্তন পাবো। তাহলে এফ এর মান কত দেওয়া আছে দেখো, 250 নিউটন। টি এর মান কত দেওয়া আছে, 5 সেকেন্ড। তাহলে 5 দ্বারা যদি 250 কে গুণ করি তাহলে কত হবে, 125 শূন্য এত নিউটন সেকেন্ড। তাহলে সরি মিটার পার, হ্যাঁ নিউটন সেকেন্ডও বলতে পারো ভরবেগের পরিবর্তন, তাহলে নিউটন সেকেন্ডও বলতে পারো। আবার এটার আরেকটা একক একই, যদি আমরা যদি এক্সপ্লেনেশন করি তাহলে একই রকম আসবে, কেজি মিটার পার সেকেন্ড সেকেন্ড। ওকে, তাহলে কত আসলো, এই যে ভরবেগের পরিবর্তন কত পাইছি, 1250। তাহলে 1250 কেজি মিটার পার সেকেন্ড। দেখো এটাও 1250, এটাও 1250, কিন্তু এটার একক কিন্তু ঠিক নাই। তার মানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 1250 কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ ক নাম্বার হবে অ্যান্সার। এরপরে বলছে কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল, কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, আমি সিকোয়েন্সটা লিখে দেই আর কি। সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, তাহলে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল। তাহলে মহাকর্ষ এটা হলো সবচেয়ে দুর্বল। এর সাথে একটু সবল হলো দুর্বল নিউক্লিয় বল, এর সাথে একটু সবল দুর্বল নিউক্লিয় বল। ওকে, এর সাথে আরেকটু সবল হচ্ছে তাড়িত চুম্বক বল বা তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক বল। এর সাথে সবচেয়ে বেশি সবলকে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তাহলে এই সিকোয়েন্সটা আমাকে মনে রাখতে হবে, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ, তারপরে একটু বেশি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তার সাথে বেশি হলো তড়িৎ চুম্বক বল, আর সবচেয়ে বেশি হলো সবল নিউক্লিয় বল। তাহলে আমাকে বলছে সর্বাপেক্ষা দুর্বল কোনটি, সর্বাপেক্ষা দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। ওকে, এরপরে দেখো বলছে প্রফেসর আব্দুস সালাম এবং স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটিকে একীভূত করেন। আচ্ছা, প্রফেসর আব্দুস সালাম এবং স্টিফেন ওয়াইনবার্গ এরা দুইজন মিলে তড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল, এই দুইটা বল যে একই ধরনের বল এটা প্রমাণ করছে, এর জন্য ওনারা নোবেল পুরস্কারও পাইছে। আরো একজন আছে আর কি, শেলডেন কি জানি একটা নাম আছে, আরো একজনের নাম আছে, তিনজন ছিল আর কি। এখন কথা হচ্ছে দেখো, আমি কিছু কথা বলি, সেটা হলো যে স্টিফেন হকিং এর মানে থিওরি অফ এভরিথিং, যে তোমার থিওরিটা আছে থিওরি অফ এভরিথিং, ওইখানে বলা হয়েছে যে মহাবিশ্বের ভিতরে যে 4 প্রকারের বল আছে, এই 4টি বল আসলে একটা বলেরই বিভিন্ন রূপ। তার মানে তিনি কিন্তু একথা বলে গেছেন, সেই জিনিসটাই প্রমাণ করছে কে, আব্দুস সালাম এবং স্টিফেন ওয়াইনবার্গ। কিন্তু ওনারা শুধু দুইটা প্রমাণ করতে পারছে, তড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল, এই দুইটা হলো একই বলের নামান্তর, এইটা প্রমাণ করছে। তাহলে আরো দুইটা আছে, সবল নিউক্লিয় বল আছে আর মহাকর্ষ বল আছে। তো যদি তোমরা কেউ সবল মহাকর্ষ বল এবং সবল নিউক্লিয় বল এই দুটো একই বল, এটা যদি কখনো প্রমাণ করতে পারো তাহলে নোবেল পুরস্কার পাবা আর কি, এগুলোর পূর্বে ঘোষিত নোবেল পুরস্কার আর কি। তো যাই হোক, তো আব্দুস সালাম এবং স্টিফেন ওয়াইনবার্গ কি প্রমাণ করছে, তড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল একই বল, এই দুইটাকে একীভূত করতে পারছেন ওরা। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো হিগস প্রক্রিয়া এক ধরনের ভর তৈরির প্রক্রিয়া, মুখস্থ রাখতে হবে। হিগস প্রক্রিয়া এক ধরনের ভর তৈরির প্রক্রিয়া, মানে ভর তৈরি হয়। তাহলে আনসার কত, আনসার হচ্ছে ক। এরপরে বলছে বায়ুতে 1 বাক্স তুলার ওজন এবং 8টি লোহার বলের ওজন প্রতি ক্ষেত্রে ঠিক 1 কেজি দেখা গেল। আচ্ছা দেখো একটা কথা বলছে এখানে, দেখো 1 কেজি বলছে তাই না। আচ্ছা কেজিটা কিসের একক, কেজি হচ্ছে ভরের একক তাই না। তাহলে এখানে কিন্তু 1 বাক্স তুলার ভরও কত দেওয়া আছে, 1 কেজি দেওয়া আছে, 8টি লোহার যে ভর এটা দেওয়া আছে 1 কেজি। ওজনের বলছে ওজন, এটাকে 9.8 দ্বারা গুণ করলে ওজন হবে, আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ওয়েট কেজি আর কি। সেই ক্ষেত্রে প্রশ্নের ভিতরে কিন্তু অ্যান্সার দিছে, বলছে যে বাক্স মানে বক্সের যে তুলা ছিল ওই তুলার ভরও 1 কেজি, লোহার যে ওজন বা লোহার যে ভর সেটাও 1 কেজি, কারণ কেজি হলো ভরের একক। তাহলে দুইটার ভরই কিন্তু সেম। দেখো এখন এটাই বলছে, দেখো তুলার ভর এবং লোহার ভর বলগুলোর ভর কি হবে, সমান হবে। তার মানে আনসার কত, আনসার হলো ক, যেটা কিনা প্রশ্নের ভিতরেই দেওয়া আছে, ডিইউ 3-4 সালে আসছে আর কি। তাহলে দেখো এরকম প্রশ্নের ভিতরেই অ্যান্সার দেওয়া আছে। তাহলে আনসার কত, ক, অর্থাৎ তুলার ভর এবং লোহার ভর সমান, সেটা কত 1 কেজি, এটা প্রশ্নেই দেওয়া আছে। এবার বলছে দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয় কিসের জন্য। তাহলে দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয় বিটা ক্ষয়ের জন্য। কিসের জন্য, বিটা ক্ষয়ের জন্য। আচ্ছা